আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। রাশিয়ার সুপ্রিম কোর্ট সম্প্রতি আফগানিস্তানের তালেবানদের উপর আরোপিত দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। এই সিদ্ধান্তটি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 1 বছর আগে ঘোষিত একটি অধ্যাদেশের ফল। তালেবানরা দীর্ঘদিন রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত ছিল। এই পদক্ষেপের মাধ্যমে মস্কো এবং তালেবানের মধ্যে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। এককালের সন্ত্রাসী ঘোষিত গোষ্ঠীটি এখন রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের পথে। পশ্চিমাদের সাথে এই মুহূর্তে রাশিয়ার সম্পর্কে টানাপোড়েন চলছে। তালেবানদের সাথে রাশিয়ার সম্পর্ক উন্নয়নের পেছনে এই ধরনের আরও কিছু কারণ কাজ করছে বলে মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। 17 এপ্রিল রাশিয়ান ফেডারেশনের সুপ্রিম কোর্টের একটি রুদ্ধতার অধিবেশন হয়েছে। আদালত সেখানে আফগানিস্তানের তালেবানদের উপর থেকে রাশিয়ার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। প্রসিকিউটর জেনারেলের অফিস থেকে এই বিষয়ে সিদ্ধান্তের জন্য অনুরোধ করা হয়েছিল। এই পদক্ষেপের ভিত্তি ছিল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি অধ্যাদেশ। 1 বছর আগে এই অধ্যাদেশ জারি করেছিলেন পুতিন। আফগানিস্তানের তালেবানরা বিশেষ করে পশ্চিমা বিশ্বে একটি চরম রক্ষণশীল রাজনৈতিক ও ধর্মীয় আন্দোলন হিসেবে পরিচিত। দীর্ঘদিন তারা রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকায় ছিল। পুতিনের অধ্যাদেশ এবং আদালতের আদেশের পর তারা এখন সন্ত্রাসী তালিকা থেকে বেরিয়ে আসলো। 2021 সালে আন্তর্জাতিক জোট বাহিনী আফগানিস্তান থেকে সকল সেনা সরিয়ে নেয়। ওই সময় কাবুলের ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় তালেবানরা। রাশিয়ান আইন অনুযায়ী যে কোনো তালেবান সদস্য রাশিয়ায় প্রবেশ করলে তাকে অবশ্যই গ্রেফতার করতে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর দায়ে সেখানে তার সর্বোচ্চ 20 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রাশিয়ার আইনে ছিল। বাস্তবে অবশ্য 2016 সালের পর থেকে কোনো তালেবান সদস্যকে গ্রেফতার বা কারাদণ্ড দেয়নি রাশিয়া। ওই বছরই তালেবানদের সাথে অনানুষ্ঠানিকভাবে দর কষাকষি ও আলোচনার পথ উন্মুক্ত করে ক্রেমলিন। তখন থেকে তালেবান প্রতিনিধিরা বহুবার মস্কো ও সেন্ট পিটার্সবার্গ সফর করেছেন। 2024 সালে রাশিয়াতে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের সম্মেলন হয়েছিল। তালেবান প্রতিনিধিরা এমনকি ওই সম্মেলনের ফাঁকে রাশিয়ান প্রতিনিধিদের সাথে বৈঠকও করেছিল। রাশিয়ার মিডিয়া অবশ্য এখনও আগের ভাষ্যই জারি রেখেছে। সেখানে তালেবানদেরকে সন্ত্রাসী সংগঠন এবং রাশিয়ায় নিষিদ্ধ সংগঠন হিসেবে উল্লেখ করা হয়। তবে সেটারও 2024 সালে বদলে গেছে। পুতিন ওই বছর ঘোষণা দেন যে তালেবানরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার মিত্র। তার ঘোষণার পর রাশিয়ান মিডিয়াও তালেবানদের ব্যাপারে তাদের বয়ানে পরিবর্তন আনে। যুক্তরাষ্ট্র তালেবানদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়নি, তবে তাদেরকে বিদ্রোহী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে তারা। দ্বিতীয় চেচেন যুদ্ধ চলছে 1999 সাল থেকে নিয়ে 2009 সাল পর্যন্ত। এই যুদ্ধ চলাকালে তালেবানরা মস্কোর বিরুদ্ধে চেচেন যোদ্ধাদেরকে সমর্থন দিয়েছে, আর্থিকভাবে সহায়তা দিয়েছে, আবার অস্ত্রও দিয়েছে। আসলমান মাখদাভাতের চেচেন সরকারের সাথে তারা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। স্বায়ত্তশাসিত চেচনিয়া যখন রাশিয়া থেকে আলাদা হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, তখন তালেবানরা তাদের স্বীকৃতিও দিয়েছিল। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা হয়। হামলার জন্য দায়ী করা হয় আল কায়দাকে। 1996 সাল থেকে আফগানিস্তান শাসন করে আসছিল তালেবানরা। 1/11-এর সন্ত্রাসী হামলার পর মার্কিন নেতৃত্বাধীন জোট থেকে তালেবানদেরকে বের করে দেওয়া হয়, কারণ তালেবানদেরকে আল কায়দার আশ্রয়দাতা মনে করা হতো। ন্যাটো জোটের পর আফগানিস্তানে ISAF মিশন শুরু করে। জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের ম্যান্ডেট নিয়ে নতুন আফগান সরকার গঠিত হয়। ওই সরকারকে সহায়তার জন্য আফগানিস্তানে আসে ন্যাটোর যৌথ বাহিনী। তালেবানরা আশা করেছিল মস্কোর কাছ থেকে তারা সমর্থন পাবে। সে সময় বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্সিয়াল প্রশাসনের চিফ অফ স্টাফ সের্গেই ইভানভ। সাক্ষাৎকারে ইভানভ তালেবানদের সাথে রাশিয়ার যোগাযোগের কথা জানিয়েছিল। তিনি জানান, আফগানিস্তানের আধ্যাত্মিক নেতা মোল্লা ওমর 2001 সালে রাশিয়াকে একটি প্রস্তাব দিয়েছিলেন। আমেরিকান আগ্রাসন প্রতিরোধের জন্য তিনি রাশিয়া আর তালেবান মিলে যৌথ বাহিনী গড়ে তোলার কথা বলেছিলেন। ইভানভ জানান, ক্রেমলিন এই প্রস্তাব গ্রহণ করেনি, বরং তালেবানদেরকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছিল রাশিয়া।
2015 সালে ক্রেমলিন তালেবানদের সাথে যোগাযোগের বিভিন্ন চ্যানেল গড়ে তুলতে শুরু করে। গত বছর পুতিন একটি অধ্যাদেশে স্বাক্ষর করেন। ওই অধ্যাদেশের মাধ্যমে তালেবানদেরকে সন্ত্রাসীর তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এই অধ্যাদেশের বলে পূর্ব ঘোষিত অন্যান্য সন্ত্রাসী সংগঠনকেও তালিকা থেকে বাদ দিতে পারবে রাশিয়া। বিশ্লেষকরা বলছেন, সিরিয়াতে যে হায়াত তাহরির আল শাম এই মুহূর্তে সরকার পরিচালনা করছে, এই অধ্যাদেশের মাধ্যমে তাদেরকেও সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিতে পারে মস্কো। রাশিয়ার সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সরকারের জন্য কাজ সহজ করে দিয়েছে। রাশিয়া এখন আফগানিস্তানের সাথে সরাসরি কম্প্রিহেন্সিভ এগ্রিমেন্ট চূড়ান্ত করতে পারবে। স্বাধীন মানবাধিকার গ্রুপ পেরভি ওত দেল এর সাথে কাজ করেন ইভজেনি শ্রিনভ। তিনি জানান, যেসব ব্যক্তি সন্ত্রাসী ঘোষিত সংগঠনের সাথে কোনো ধরনের কাজে জড়াবে, রাশিয়ার অপরাধ আইন অনুযায়ী তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। এই আইন থাকার পরও আফগানিস্তানে তেলজাত পণ্য, গম এবং ময়দা সরবরাহের জন্য 2024 সালে চুক্তি করেছে রাশিয়া। স্মিরনভ বলেন, এই চুক্তিগুলো করা হয়েছে সম্ভবত বিভিন্ন ব্যবসায়িক কাঠামোকে ব্যবহার করে। তালেবানদের কোনো প্রতিনিধি এই সব চুক্তিতে সরাসরি অংশ নেননি। স্মিরনভ আরও জানান, সন্ত্রাসী ঘোষিত কোনো সংগঠনের ওপর থেকে সন্ত্রাসী তকমা বাতিল করার কোনো সুনির্দিষ্ট প্রক্রিয়া রাশিয়ান আইনে উল্লেখ নেই। তিনি ব্যাখ্যা করে বলেন, কোনো সংগঠনকে সাময়িকভাবে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার অর্থ হলো তারা আসলে কার্যকরভাবে এই তকমা মুক্ত হয়ে গেল। ওই মুহূর্ত থেকে তালেবানদের সাথে সহযোগিতার ক্ষেত্রে মস্কোর আর কোনো বাধা থাকবে না। এজন্য আর কাউকে অপরাধী হিসেবে দণ্ডিত হতে হবে না। তবে আগেই যদি এ ধরনের কোনো দণ্ড দেয়া হয়ে থাকে, সুপ্রিম কোর্টের আদেশে সেগুলো বাতিল হবে না। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ রুসলান সুলাইমানভ বলেন, এখন পর্যন্ত কোনো দেশই তালেবানদেরকে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি। তবে তিনি এটাও জানান যে আন্তর্জাতিক এই বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসার জন্য তালেবানরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে কাজাখস্তান এবং কিরগিজস্তানের সাথে তারা বোঝাপড়ায় গিয়েছে। এই দুই দেশ তাদের সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানদেরকে বাদ দিতে রাজি হয়েছে। এখন পর্যন্ত তালেবানরা যেটুকু বৈধতা অর্জন করেছে তার পুরোটাই পরোক্ষ স্বীকৃতি। চীন একটি বড় উদাহরণ। তালেবানদের নিযুক্ত রাষ্ট্রদূতকে গ্রহণ করতে রাজি হয়েছে তারা। রাশিয়া এখন সেই পর্যায়ে যায়নি। তারা এখন পর্যন্ত সাময়িকভাবে নিযুক্ত শার্জ দ্য অ্যাফেয়ার্সকে গ্রহণ করতে রাজি হয়েছে শুধু। তালেবানদের স্বীকৃতি দেওয়ার প্রশ্নে আন্তর্জাতিকভাবে যে অনীহা রয়েছে, সেটার কারণ হলো আফগানিস্তানে কঠোর দমনমূলক আইন ফিরে এসেছে। 1996 থেকে 2001 সাল পর্যন্ত তালেবানদের প্রথম মেয়াদে যেসব আইন জারি ছিল, সেই আইনগুলো আবার চালু করা হয়েছে। পশ্চিমাদের পর্যবেক্ষণ অনুযায়ী আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। বিশেষ করে নারী ও মেয়ে শিশুরা সেখানে বৈষম্যের শিকার হচ্ছে। সুলেইমানভ বলেন, মস্কো যে তালেবান প্রতিনিধিদের সাথে সম্পর্ক গড়ে তুলতে শুরু করেছে, এরা ঠিক কট্টর নয়, বরং অনেকটা মধ্যমপন্থী। তাছাড়া এমন সময় তারা এই প্রচেষ্টা শুরু করেছে যখন পশ্চিমাদের সাথে রাশিয়ার সম্পর্কের অবনতি হতে শুরু করেছে। রাশিয়া স্বাভাবিকভাবেই নিজেদেরকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শক্তি মনে করে। সেই জায়গা থেকেই তারা পশ্চিমা বিশ্বাস ও মনোভাবের বাইরে এসে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে। আর সে কারণেই তালেবান প্রতিনিধিরা কোনো ধরনের বাধা ছাড়াই রাশিয়া সফর করতে পেরেছে। যুক্তরাষ্ট্র 2021 সালে তালেবানদের হাতে ক্ষমতা ছেড়ে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয়। সুলাইমানভ বলেন, যুক্তরাষ্ট্রের ওই সিদ্ধান্তের পর ক্রেমলিন এটা দেখাতে চেয়েছে যে আফগানিস্তানে মার্কিন পররাষ্ট্রনীতি আসলে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, রাশিয়ান প্রচার মাধ্যম তখন তালেবানদেরকে সাধুবাদ জানিয়েছিল। সেই ধারাটা এখনও জারি আছে। রাশিয়ার মিডিয়াতে পশ্চিমা বিরোধী বয়ান যতদিন চালু থাকবে, ততদিন তালেবানদের ব্যাপারে তাদেরই অবস্থান বদলাবে না। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।